প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে বাংলাদেশের সমকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন ইন্তেরিম সরকার বা অন্তর্বর্তী সরকারের বিদায় আসন্ন। তারা যত দ্রুত বিদায় নেয় ততই ভালো। বিশেষ করে তারা যদি ক্ষমতা আঁকড়ে থাকে তাহলে সংকট আরো ঘনীভূত হবে। এখনই উচিত তাদেরকে এক্সিট পলিসি নিয়ে চিন্তা করা। তো এখন অনেকেই সরব হচ্ছেন, বিশেষ করে সুশীল সমাজের অনেকেই অধ্যাপক ইউনূসের বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে কথা বলছেন। অনেকেই মনে করছেন যে 1 বছরে তারা কি করেছে সেটার একটা হিসাব হওয়া দরকার। আবার কেউ কেউ বলছেন যে বিচার বিভাগের যে অবস্থা তাতে বিচারকরা রায় দিতে ভয় পাচ্ছেন, সেখানে কিভাবে এমনকি আদেশ পর্যন্ত দিতে পারছেন না কেউ। তো এরকম পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে, এটা জাস্ট সময়ের ব্যাপার। বিশেষ করে সমন্বয়ক এবং ছাত্র উপদেষ্টা যারা আছেন সারা দেশে তাদের নানান দুর্নীতির কথা প্রকাশ হতে শুরু করেছে। ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের অনেকগুলি খবর ইতিমধ্যে আমাদের জানা হয়েছে। তিনি AK-47 এর কার্টিজ নিয়ে বাংলাদেশ বিমানবন্দরে ঢুকেছিলেন। তারপরে তার বাবার দুর্নীতির কথা একবার শোনা গিয়েছিল, তখন বলা হয়েছিল যে তিনি জানতেন না যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা কি জিনিস। এখন আবার দেখা গেল যে তার বাবা স্থানীয়ভাবে মানুষজনের উপর অত্যাচার করছে, তাদেরকে গ্রাম ছাড়া করছে। সকাল 8:22 আমাকে কল দিছে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা। আসিফের বাবা যে কল করছে আমার তো ব্রেনে আসছে না যে আসিফের বাবা আমার উপরে মব সৃষ্টি করবে। আমি তোমার ম্যাডাম, আমি তোমার মার মতো কুসন্তান হতে পারে, ঘুমাতে হয় না কখনো, তারপরে তোমার জন্য আমার আশীর্বাদ, আমি আব্দুল্লাহ আশীর্বাদ করি। আসিফ এই কান্না আর আর্তনাদ এক শিক্ষকের। ইনি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর স্কুলের সহকারী প্রধান শিক্ষক শিখা রানী। গত 17 সেপ্টেম্বর দুপুরবেলা হঠাৎই একদল লোক স্কুলে ঢুকে মব তৈরি করেন এই শিক্ষকের বিরুদ্ধে। প্রথমে তাকে পদত্যাগের জন্য চাপ দেয়, রাজি না হলে এক পর্যায়ে তার উপর নেমে আসে অমানসিক নির্যাতন। স্কুলেরই একটি কক্ষে অবরুদ্ধ করে দীর্ঘ 6 ঘন্টারও বেশি সময় ধরে চলে সেই নির্যাতন। বিবস্ত্র করেও চালানো হয় নির্যাতন। স্কুলে সেদিন সেই মবের পুরো ঘটনারই নেতৃত্বই নাকি দিয়েছেন শিখা রানীর দীর্ঘদিনের সহকর্মী, তারই স্কুলের প্রধান শিক্ষক উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল হোসেন। স্কুলের টাকা আত্মসাতের ঘটনায় বিল্লাল হোসেনকে 2014 সালে বহিষ্কার করা হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান এই শিখা রানী। তারই প্রতিশোধ নেন ছেলে উপদেষ্টা হওয়ার পর। টাকা আত্মসাতের অভিযোগে বিল্লাল হোসেনের বহিষ্কারের সত্যতা মেলে সেই সময়কার মাউসির নথি, তদন্ত প্রতিবেদন আর তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলীর বক্তব্যে। এখানে নিয়োগ পাওয়ার পরে তার বিভিন্ন সময় অনিয়ম, বিভিন্ন দুর্নীতি, ম্যানেজিং কমিটির সাথে দ্বন্দ্ব, শিক্ষকদের সাথে গ্রুপিং করার পরে আমরা অডিট কমিটি করছিলাম। করার পরে ওই সময় তাকে সাসপেন্ড করা হয়েছে, সাময়িক বরখাস্ত। 2009 সাল থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। করার পরে আবার সে তার ভুল স্বীকার করে যে অনিয়মগুলো ছিল অনিয়মগুলো সে পরিপূর্ণ করে করার পরে তাকে আমরা পুনরায় আবার নিয়োগ দিই। সেই সময় অর্থ আত্মসাতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াটাই যেন এখন এসে কাল হয়ে দাঁড়িয়েছে এই মোহাম্মদ আলীর জীবনে। ছেলে উপদেষ্টা হওয়ার পর তাকেও শীর্ষ সন্ত্রাসীর তকমা দিয়ে জেল খাটানো হয়। রিমান্ডের নামে নির্যাতনেরও অভিযোগ করেন তিনি। অবশেষে 30 লাখ টাকা জরিমানা দিয়ে বিল্লাল হোসেনের সহযোগী মাসুদের মাধ্যমে দফা রফা করে জেল থেকে মুক্তি পান তিনি পথে। আমি যে উপদেষ্টার নামটা যে আমারে মুক্তাটা নিছি এর জন্য পর্যন্ত আমাকে ফোন দিয়ে হুমকি দিছে। সেদিন মব চালিয়ে হত্যা করা হয় একই পরিবারের 3 সদস্যকে। প্রথমে মা রুবি আক্তার, এরপর ছেলে রাসেল এবং মেয়ে জোনাকি আক্তারকে কুপিয়ে ও পাথর দিয়ে থেতলিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাদের। তারপরে অন্যান্য উপদেষ্টাদের ব্যাপারেও বিভিন্ন রকমের দুর্নীতির খবর আসছে। ছাত্র সমন্বয়করা
সর্বত্র চাঁদাবাজি করে বেড়াচ্ছে, কোটি কোটি টাকা চাঁদা আদায় করছে তারা। সরকারের বিভিন্ন অফিস আদালতে সমন্বয়করা গেঁড়ে বসে আছে। ইউনূস সরকার ক্ষমতা নিয়ে এই সমন্বয়কদের সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করার সুযোগ করে দিয়েছে। বর্তমানে দেশের রাজনীতি, অর্থনীতি, এমনকি প্রশাসন সবকিছু এই সমন্বয়ক, চাঁদাবাজ, মব সন্ত্রাস এদের কাছে জিম্মি। দেশের রাজনীতিতেও দেখা গেল যে ক্লিয়ারলি 3টি ধারা দেখা যাচ্ছে। এক পক্ষে আছে বিএনপি, যারা দেখা গেল যে সরকারের এসব সংস্কার এবং সংবিধান সংস্কার করার বিপক্ষে। তারা দ্রুত নির্বাচন চায়, নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, তারপরে যেসব সংস্কার দরকার সেসব করা হবে এই কথা বলছে। অপর পক্ষে আছে সরকারি দল বা সরকার সমর্থিত এনসিপি এবং জামাত শিবির। তারা বিভিন্ন রকমের ধানায় পানায় করছে, কিন্তু একটা ব্যাপারে তারা সবাই একমত হয়ে আছে, সেটা হলো যে তারা নির্বাচন চায় না। তাদের মধ্য থেকে কখনো কখনো যখন পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন বিএনপির সাথে ভালো ব্যবহার করার মতো ব্যবস্থা দেখা যায়। তারপরে যখনই তারা পরিস্থিতি সামলে উঠে তখনই এক পক্ষের পরে আরেক পক্ষ নির্বাচন বিরোধী কথাবার্তা বলতে থাকে এবং তারা বলে যে কিসের নির্বাচন, এই পরিস্থিতিতে, দেশের পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় ইত্যাদি। প্রধান উপদেষ্টাও একই রকম কাজ করে যাচ্ছেন। তিনি দেখা গেল যে মাঝে মধ্যেই বিএনপিকে ডেকে নির্বাচনের আশ্বাস দিচ্ছেন, আবার পর মুহূর্তেই তার এসব লোকজনকে দিয়ে এবং ঐক্যমত্য কমিশনের মাধ্যমে নির্বাচন বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তো বিএনপি বিপাকে পড়ে গেছে। দেখা গেল যে বিএনপিকে কোণঠাসা করে বাকি সবাই মিলে তাদের কাছ থেকে বিভিন্ন কিছু আদায় করে নেওয়ার চেষ্টা করছে। তো তারা কতটুকু কি পারবে সেটা আমরা ভবিষ্যতে দেখতে পাবো, কিন্তু আপাতত দেখতে পাচ্ছি যে বিএনপির একটা পক্ষ, সরকার একটা পক্ষ, এর বাইরে আরো কিছু পক্ষ আছে যারা সরকারের সাথে বেশিরভাগ সময় থাকছে এবং জামাত শিবিরের এজেন্ডাকে সাপোর্ট করে যাচ্ছে। আবার বিএনপির কাছে গেলে তারা বিএনপির পক্ষে নির্বাচনের কথা বলছে। এরা আসলে দুদিকেই সম্পর্ক বজায় রাখতে চাচ্ছে। কিছু ছোটখাটো দল এবং যাদের রাজনৈতিকভাবে তেমন প্রভাব নেই তারা এই দলভুক্ত। তো এরকম পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে চরম আশঙ্কা। এখন আগামী এক সপ্তাহ, বিশেষ করে এই জুলাই মাস পার হওয়ার পরে দেখা গেল যে অগাস্টের প্রথম সপ্তাহে অনেক ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে সরকারের পক্ষ থেকে জুলাই সনদ স্বাক্ষর করা এবং জুলাই সনদ নিয়ে অনেক কথা হচ্ছে। বিএনপি আগে এতে রাজি ছিল না, কিন্তু এখন যখন বিএনপি রাজি হয়েছে জুলাই সনদে স্বাক্ষর করতে, তখন দেখা গেল যে জামাত শিবির এবং এনসিপি তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়ে দিয়েছে। অপরদিকে এনসিপি জুলাই সনদের পাশাপাশি জুলাই ঘোষণাও করতে চায়। এই দুটা জিনিস যে ভিন্ন সেটা এনসিপির নেতা আক্তার সম্প্রতি মিডিয়াতে বলেছেন। তো জুলাই ঘোষণা হলো যে জুলাই এবং অগাস্ট মাসে ছাত্রদের যে আন্দোলন সেই এবং জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে যে যারা নিহত হয়েছেন এবং যেসব মানে আইন বহির্ভূত কাজ হয়েছে সেগুলিকে ইনডেমনিটি দেওয়া বা আইনি বৈধতা দেওয়া। আরেকটা হলো জুলাই সনদ। জুলাই সনদ হলো সংবিধান সংস্কার এবং বিভিন্ন রকম সংস্কার কর্মকাণ্ড যেগুলির সামনের দিকে কোনো নির্বাচিত সরকারে আসলে সেগুলিকে বাস্তবায়ন করবেন, এরকম ব্যাপার। তো এগুলি, এই দুইটা কিন্তু একটা আরেকটার পরস্পর বিরোধী। বিশেষ করে জুলাই ঘোষণা যদি হয় তাহলে দেখা গেল যে বর্তমান সংবিধান বাতিল হয়ে যেতে পারে, এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারও বাতিল হয়ে যেতে পারে। অপরদিকে জুলাই সনদ যেটা, সেটা হলো যে বিভিন্ন রকমের সংস্কার প্রস্তাবনা। তো যদি জুলাই ঘোষণা হয় ছাত্ররা বা এনসিপি যেটা চাচ্ছে, তাহলে দেখা গেলো যে ইউনূস সরকার নিজেই বিপদে পড়বে, তাদেরকেই বাতিলের খাতায় চলে যেতে হবে। ফলে আগামী সপ্তাহে দেখা গেল যে বড় ধরনের অঘটন ঘটতে পারে, একটা নতুন ধরনের একটা বিপ্লব শুরু হতে পারে, বাংলাদেশে নতুন সরকার হতে পারে। অপরদিকে শেখ হাসিনা সরকার দিল্লিতে তিনি অফিস পেয়েছেন, তিনি আওয়ামী লীগের সাথে মিটিং করতেছেন এবং সেখানেও দেখা গেল যে একটা প্রবাসী সরকার ঘোষণা হতে পারে। তো বাংলাদেশের পরিস্থিতি খুবই মানে সংগীন অবস্থায়। এক বছরের মাথায় দেখা গেল যে জুলাই আন্দোলনের যত রকমের
আইডিওলজি বা যত রকমের ভাবোচ্ছ্বাস ছিল সবকিছু এখন উবে গেছে। মানুষ এখন ইউনূস সরকারের বিদায় চায়, এবং প্রফেসর ইউনূসের দেখা গেল যে তিনি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল লাল করার পরে সেখানে ৭৭% মানুষ হা হা রিয়াকশন দিয়েছে। এর থেকে বোঝা যায় যে মানুষ ইউনূস সাহেবকে আর চায় না। তা আমি আশা করব যে অধ্যাপক ইউনূস গত বছরের অগাস্ট মাসে যে বলেছিলেন যে মানুষজন যদি তার কথা না শুনে তাহলে তিনি চলে যাবেন, তো আমার মনে হয় যে এটা খুবই ভালো ইন্ডিকেশন যে মানুষ এখন আর তার কথা শুনছে না, এবং তিনি অতি সত্বর আরেকটা অন্তর্বর্তী সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে তিনি বিদায় নেবেন, এবং নতুন সরকার এসে খুব দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে দেশকে এই অচল অবস্থা থেকে রক্ষা করবেন। থ্যাংক ইউ।